আমি আপনাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইন এবং HTML অধ্যায়ের অনেকগুলো টপিকস পড়িয়েছি। এখন HTML সম্পর্কে আলোচনা করতেছি এবং ওইটা অনুযায়ী আমি সামনে আগাচ্ছি। প্রথম দিন কিছু ফরম্যাটিং ট্যাগ পড়িয়েছি। ওইখানে বোল্ড ছিল, ইটালিক ছিল, আন্ডারলাইন ছিল, হাইপারলিংক ছিল। হাইপারলিংক ছিল না, সরি ভুল হয়েছে। স্ট্রাইক ছিল, ডেল ছিল, সাব ছিল, সুপ ছিল, ব্রেক ছিল। পরের দিন আমি ব্রেক পড়াইছি আপনাদেরকে এবং লিস্ট ট্যাগ পড়াইছি। এরপরের দিন আমি লিস্ট ট্যাগের দিন যেদিন পড়াইলাম সেদিন আপনাদেরকে H1, H2, H3, H4, H5, H6 এই ট্যাগগুলো পড়িয়েছি। এরপরের দিন আমি ইমেজ এবং হাইপারলিংক ট্যাগ নিয়ে কথা বলেছি। আজকে আমি আপনাদেরকে চেষ্টা করব এই টপিকসটা অর্থাৎ এই পোর্শনটা শেষ করে দেওয়ার জন্য, অর্থাৎ ফরম্যাটিং ট্যাগ রিলেটেড যে পোর্শনগুলো আছে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য। এখন আমাদের বাকি আছে হলো লেখাটা মুভ করে সেজন্য মার্কিউ ট্যাগ, বাংলা লেখার জন্য ফন্ট ট্যাগ, এই দুটা বাকি আছে। পাশাপাশি আরও কিছু জিনিস নিয়ে কথা বলবো যেগুলো আমরা আগে পড়েছি কিন্তু এখন একটু ওইভাবে দেখানো হয়নি। তারপর চেষ্টা করব আমি কালার ট্যাগ নিয়ে কথা বলতে, কালার নিয়ে কথা বলতে, এবং পাশাপাশি যদি সুযোগ হয় অর্থাৎ আধা ঘন্টা 40 মিনিটে যদি আমি টেবিল ট্যাগ পড়াইতে পারি তাহলে আমি ওইটাও দেখানোর চেষ্টা করব। তাহলে আমি আজকে শুরু করলাম আপনাদের পোর্শনগুলো। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি হলো সাপোজ একটা ওয়েবসাইটে, এটা একটা ওয়েবসাইট, এখানে একটা লেখা মুভ করতেছে। সাপোজ লেখা আছে সাপোজ HSC ICT, লেখাটা এদিক থেকে আসতেছে এবং এদিকে চলে যাচ্ছে, এরকম ভাবে মুভ করে আবার দিয়ে আসতেছে। এই জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটার নাম হলো মার্কিউ। আমরা এটার জন্য যে ট্যাগটা ব্যবহার করি তার নাম হলো মার্কিউ। মার্কিউ ট্যাগের মাধ্যমে আমরা এই কাজগুলো করি, অর্থাৎ মার্কিউ ট্যাগ দ্বারা আমরা এই কাজটা করে থাকি। অর্থাৎ কোনো লেখা মুভ করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটার নাম হলো মার্কিউ। অর্থাৎ মার্কিউ ট্যাগ দ্বারা আমরা এই কাজটা করি। মার্কিউ ট্যাগ দিয়ে লেখা শুরু করার পরে মার্কিউ ট্যাগের মাঝখানে যা কিছু লিখবো এবং মার্কিউ ট্যাগ দিয়ে শেষ করব। অর্থাৎ এইটুকু লেখার পরে এইটা মাঝখানে যা কিছু থাকবে, মার্কিউ ট্যাগের মাঝখানে যা কিছু থাকবে সেই লেখাগুলো লেফট থেকে রাইটের দিকে আসতে পারে, রাইট থেকে লেফটের দিকে আসতে থাকবে। অর্থাৎ মার্কিউ ট্যাগ আমাদেরকে লেখাগুলোকে লেফট থেকে রাইটের দিকে নিয়ে যায়। তারপরে মার্কিউ ট্যাগের আরো কিছু ব্যবহার আছে, সেটা আমাদের একটু জানতে হবে। মার্কিউ ট্যাগ যখন যদি লেখাটা এদিক থেকে এদিকে যায় সেক্ষেত্রে আমাদের অন্য একটা পোর্শন ব্যবহার করতে হবে। অর্থাৎ মার্কিউ ট্যাগের একটু অন্যরকম ব্যবহার আমরা শিখব। তাহলে আমি বলতেছি মার্কিউ ট্যাগ দ্বারা আমরা এই কাজগুলো করি। মার্কিউ ট্যাগ দ্বারা এই কাজটা করি আমরা। এখন মার্কিউ ট্যাগ যখন আমরা কাজ করব তখন মার্কিউ লেখাটা যদি এদিক থেকে এদিকে যায়, এদিকে মুভ করে, তখন আমরা কি করব, সেজন্য আমরা ডিরেকশন রাইট দিতে পারি। ডিরেকশন নামক শব্দ ব্যবহার করতে পারি। ডিরেকশন ইকুয়াল টু রাইট, RIGST, রাইট। তাহলে লেখাটা ডিরেকশন ইকুয়াল টু রাইট, এখন মাঝখানে HSIC লিখে লেখাটা এদিক থেকে এদিকে যেতে হবে। অর্থাৎ তাহলে ডিরেকশনের মাধ্যমে আমরা লেখাগুলো মুভ করি। এখন কথা হইলো, এখন যদি লেফট লিখতাম তাহলে
এখান থেকে এদিকে আসতো, লেফট না লিখলো অটোমেটিকলি এখান থেকে এদিকে আসে। সো আমরা মার্কিংয়ের মাধ্যমে এই কাজটা করি, মার্কিংয়ের মাধ্যমে এই কাজটা করি আমরা। মার্কিংয়ের মাধ্যমে লেখাটা ডানে বামে মুভ করাই। তারপরে যদি কোনো কিছুতে বাংলা লেখা থাকে, কোনো কিছুতে বাংলা লেখা আছে, সাপোজ এখানে লেখা আছে বাংলাদেশ, বাংলাদেশ নদী মাতৃক দেশ, এরকম একটা লেখা আছে, তখন আমরা কি করব, সাধারণত বাংলা লেখার জন্য আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করি। কি ট্যাগ ব্যবহার করি? ফন্ট ট্যাগ। মার্কিং হলো লেখা মুখ করার জন্য, আর বাংলা লেখার জন্য আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করি। ফন্ট ট্যাগ শুরু হলো, লেখা শেষ হলে ফন্ট ট্যাগ কমপ্লিট হলো, তাহলে ফন্ট ট্যাগ দ্বারা আমরা কি লিখি? বাংলা লেখা প্রকাশ করি। ইংরেজি ব্যতীত যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রকাশ করার জন্য আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করি। ইংরেজি ব্যতীত যে কোনো ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করি। তাহলে আমরা ফন্ট লিখলাম, কিন্তু বাংলা লেখার জন্য আমরা এখানে একটা অপশন ব্যবহার করব, সেটা নাম হলো ফেস। ফেসে আমরা সাধারণত ল্যাঙ্গুয়েজের নামটা লিখি, সাপোজ সতনী এমজে লিখলাম, সতনী এমজে। অর্থাৎ এই সতনী এমজে লেখার কারণে এইটুকু আমাদের বাংলা দেখাবে, মাঝখানে যা কিছু লেখা লিখবো সেটা বাংলা আকারে দেখাবে। একটা কথা হলো, আমরা যখন নর্মাল কম্পিউটারে অথবা নোটপ্যাডে কোনো কিছু এস্টিমেল দিয়ে কোনো কাজ করতে চাই, তখন বাংলা লিখলে বাংলার মতো আসে না, একটা হজবরণ একটা চিহ্ন আসে, এটা দেখে আমাদের বুঝতে হবে এটা বাংলা লেখা। এরকম এরকম একটা চিহ্ন আসলো, পরে এটা আসলো A729, আবার এরকম একটা চিহ্ন, এইভাবে লেখাগুলো আসে। অর্থাৎ আমাদের সিস্টেমগুলো বাংলা সাপোর্ট করে না, কিন্তু যখন আমরা ওয়েবসাইটে দেখবো তখন কিন্তু বাংলা প্রদর্শন করবে, কারণ কি ফেস নামক শব্দ দিয়ে সতনী এমজে দেওয়া হয়েছে, সেই জন্য বাংলা সাপোর্ট হবে। বাংলা জিনিসটা আমাদেরকে দেখাবে। এখন যখন আমরা এই বাংলাটা ইউজ করি, তখন এছাড়াও আরো কয়েকটা জিনিস আছে যেটাতে আমরা বাংলা বুঝতে পারি। সতনী এমজে ছাড়াও নিখোঁজ, নিখোঁজ এটা অনেক সময় বানানটা একটু এলিভেটেড থাকতে পারে। সুলাইমান লিপি, সিয়াম রূপালী, সিয়াম রূপালী, এগুলো দ্বারা আমরা বাংলা দেখাই, কিন্তু এটা হলো কি আমাদের মূল হলো আমরা এটা ব্যবহার করব, মূলত হলো আমরা এটা ব্যবহার করব। এখন ফন্টের ভিতরে যদি লেখাটা মনে করেন এরকমই হইলো, আবার লেখাটা হলো রেড লাল কালার, সাপোজ লেখা আছে, এখানে লেখা আছে বাংলাদেশ, এই লেখাটা রেড কালার, তাহলে যদি কোনো লেখা রেড কালার হয় তখন আমরা এটা কিভাবে উপস্থাপন করি সেটা আমরা বলতেছি। তাহলে কোনো লেখার কালার যদি থাকে তাহলে আমরা কিভাবে সেটা প্রয়োগ করি সেটা সম্পর্কে আমি এখন বলতেছি। ফন্ট ফেস ইকুয়াল টু সতনী এমজে লিখলাম, তারপর হলো কালার, এখানে এটার পরে লেখা শেষ করে ফন্ট ট্যাগটা কমপ্লিট করব। এখন কথা হলো, এখানে কালার বলতে কালারগুলো আমরা এইভাবে লিখতে পারি, এস দিয়ে এটা রেড কালার, দুইটা এফ, দুইটা জিরো, দুইটা জিরো, এটা কিন্তু লাল, অথবা লাল হলো এটা, এখানে যদি এটা না লিখে এটা লেখেন RGB 255,0,0, তাইলে হবে। আবার এটা না লিখে যদি আপনি রেড লেখেন তারপরে হবে। অর্থাৎ তিনটা দিয়েই আমরা সাধারণত কালারগুলো স্পষ্টভাবে বোঝাইতে পারি কোনটা কি কালার হবে। তাহলে কালারটা আমরা এইভাবে দেখতে পারি, কালারটা আমরা এইভাবে দেখতে পারি।
এরপরে আমি আপনাদেরকে এই কালারের কিছু কথা আমি আপনাদেরকে এখানে বলবো, আপনারা একটু ভালোভাবে দেখেন। কালারটা যখন নিয়ে কাজ করতেছি তখন এখন কালার আমাদের অনেক কালার আছে, আমরা কয়েকটা কালার মনে রাখার চেষ্টা করবো, তাহলে আমরা সকল কাজগুলো শেষ করতে পারবো। যেমন রেড, গ্রিন, ব্লু, তারপরে হলো হোয়াইট। আমি একটু এখানে একটু মুছে দিয়ে যাতে একটু আমার কাজে লাগবে না, এখন একটু ভালোভাবে লিখি। কালার নিয়ে কথা বলতেছি, প্রথমে লিখলাম রেড, পরে গ্রিন, ব্লু, হোয়াইট, তারপর হলো ব্ল্যাক। এইগুলো সাধারণত আমি এখানে লিখলাম। এখন আপনি যখন কালার লিখতে যাবেন তখন সরাসরি এইগুলো লিখলেও হবে, অথবা আপনি যদি এই ফরম্যাটে লেখেন, এটাকে বলা হয় হেক্সা ফরম্যাট। কি ফরম্যাট? হেক্সা ফরম্যাট। হেক্সা ফরম্যাট, হেক্সা ফরম্যাটে যদি লেখেন তাহলে এর জন্য একটা অপশন আছে, আর হলো আরেকটা আছে আরজিবি ফরম্যাট। আরজিবি ফরম্যাট হলো, আরজিবি মানে হলো আরজিবি হলো রেড গ্রিন ব্লু। তো বড় করে লিখি আরজিবি, রেড গ্রিন ব্লু। অর্থাৎ রেড যেহেতু, তাহলে প্রথমটাতে 255 আগে, পরেরটাতে গ্রিনে 0, ব্লুতে 0, তাহলে আরজিবি হয়ে গেল। গ্রিনে 0, ব্লুতে 0, অর্থাৎ রেডটা আমার ইয়া হলো। তাহলে এটা যদি হয় তাহলে এখানে কি দুইটা এফ আগে আর বাকি সবই 0। তাহলে আমরা বুঝতেছি কি রেড হলে প্রথম দুটো এফ হবে, বাকিগুলো 0 হবে। আর রেড হলে 255 আগে হবে, রেড আগে। পরে গ্রিন, গ্রিন হলে দুইটা 0, দুইটা 0, দুইটা এফ মাঝখানে। এখানে যখন আমরা আরজিবি লিখবো তখন 0 প্রথমে এবং 0 লাস্টে এবং 255 মাঝে। যেহেতু গ্রিন, গ্রিন হলো এটা, রেড হলো এটা। এখন অনেক জায়গায় এই 255 জায়গায় পাবেন 128 লেখা আছে, আবার এই জায়গায় লেখা আছে 80। অর্থাৎ রেডের জায়গায় মাঝে মধ্যে এই জিনিসটা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার রেডই মনে করবেন। এটা হলো একদম গাঢ় রেড, এটা হলো রেড, যেটা লাল। তারপরে ব্লু যখন আসবে তখন দুইটা 0, দুইটা 0, দুইটা এফ, অর্থাৎ ব্লুটা লাস্টে। তারপরে আরজিবি 0,0, অর্থাৎ ব্লুটা পিছনে 255। এইভাবে আমরা সাধারণত এই কালারগুলোকে ব্যাখ্যা করি, এই কালারগুলোতে ব্যাখ্যা করি এইভাবে। এখন হোয়াইট আর ব্ল্যাক, এটা নিয়ে আমি কথা বলার সময় আপনাদের কাছে জানতে চাবো কোন কালারটা সব রঙের সমষ্টি, হোয়াইট নাকি ব্ল্যাক? কোন কালারটা সব রঙের সমষ্টি, হোয়াইট নাকি ব্ল্যাক? আপনারা একটু আমাকে হেল্প করেন, কোন কালারটা সব রঙের সমষ্টি সেটা একটু আপনাদেরকে বলতে বলা হয়েছে। আমি দেখি আপনাদের কমেন্টে কি আসতেছে। কোন কালারটা সব রঙের সমষ্টি? এখন আপনারা কোনো কমেন্ট করতেছেন না। হোয়াইট হলো সব রঙের সমষ্টি, তাহলে হোয়াইটে সবগুলো এফ হবে, হোয়াইটে সবগুলো এফ হবে। হোয়াইটে সবগুলো এফ হবে, অর্থাৎ আরজিবি ফরম্যাটে সবগুলো 255 হবে। 255, 255, 255। ব্ল্যাক হলো সবগুলো 0, ব্ল্যাক হলো সবগুলো 0, তাহলে আরজিবি সবই 0। তাহলে আমি কালার নিয়ে আপনাদেরকে
ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আমরা এই 5টা কালার সম্পর্কে জানলেই মোটামুটি বাকিগুলো জানতে পারবো। এছাড়াও আপনাদের যদি কোনো কালার জানতে হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। সো এটা দেখানোটা আপনাদের জন্য দায়িত্ব বলতে পারি। আমি আপনাদেরকে সুন্দর একটা চার্ট দিতেছি। চার্টে কালারের মানে অপশনটা দেখতে সুন্দর না, তারপর আমি চেষ্টা করতেছি এটা দিয়ে দেখানোর জন্য। সো মেবি আপনারা এটা এখন দেখতে পারতেছেন এবং পরবর্তীতে এটা কাজে লাগাতে পারবেন। আমি একটু এইভাবে দেখাই। তাহলে এখানে আরো কিছু কালার আছে, দেখেন আপনারা বলি। এখানে দেখেন ব্ল্যাক আছে, ব্লু আছে, তারপরে এই দুটা কাজে লাগে। গ্রিন আছে, গ্রিনের মাঝখানে 128 লেখা আছে। তারপরে আছে এরকম আছে, রেড আছে, রেডটা কাজে লাগে, হোয়াইটটা কাজে লাগে এবং ইউলোটা কাজে লাগে। সো আমরা এই কয়টা কালার নিয়েই কাজ করব। তারপরে আমি যে জিনিসটা লিখছি সেটাকে কমপ্লিট করার চেষ্টা করতেছি। আমি যে জিনিসটা লিখেছি সেটাই কমপ্লিট করার চেষ্টা করতেছি। তাহলে আমার উদ্দীপকটা, এটা আমার উদ্দীপক, এটা আমি শেষ করতেছি। সর্বপ্রথম HTML দিয়ে শুরু, বডি দিয়ে শুরু। কারণ এখানে টাইটেল নাই, এখানে কি নাই, টাইটেল নাই। তারপরে প্রথম হলো আমার, সাপোজ আমি ধরলাম মার্কিউ টেক, মার্কিউ লেখাটা ধরে ওই সাইড থেকে দিকে আসছে, তার ডিরেকশন, ডিরেকশন, ডিরেকশন ওই সাইড থেকে দিকে আসলে ডিরেকশন লিখতে হয় না। তারপর আমি লিখতেছি আপনাদের সুবিধার জন্য লেফট, ডিরেকশন কি লেফট, অর্থাৎ লেখাটা লেফটের দিকে আসবে। তাহলে কি লেখাটা লেফটের দিকে আসবে, এইচএসসি মাইনাস আইসিটি। মার্কিউ টেকটা কমপ্লিট হলো, মার্কিউ টেকটা কমপ্লিট হলো। এখন এরপরে এক লাইন খালি আছে এবং এক লাইন খালি আছে, আর আমরা দুইটা ব্রেক ইউজ করি, দুইটা ব্রেক ইউজ করি। এরপরে লেখা আছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাহলে কি টেক, ফন্ট টেক। ফেসে বাংলা আছে, তাহলে আমি ফেসে লিখবো কি, সতনী এমজে, এমজে। তাহলে আমরা ফেসে লিখতেছি কি, সতনী এমজে। মাঝখানে লিখলাম কি, আমরা যখন ইউনিকোডের যে কোন ডিভাইস ব্যবহার করবো তখন বাংলা লেখা দেখা যাবে। বাংলাদেশ নদী মাতৃক দেশ, ফন্ট একটা কমপ্লিট। এখন এই লাইনের পরে এক লাইন খালি আছে, ওই লাইন থেকে লাইন আছে এবং খালি আছে, দুইটা ব্রেক ইউজ করলাম। তারপরে কন্টেক্টটা শুরু হলো, ফেস ইকুয়াল টু সতনী এমজে এবং কালার ফেস ইকুয়াল টু সতনী এমজে। এমজে কালারটা হলো কি রেড, তাহলে আমরা সাধারণত হেক্সা কোডটা ব্যবহার করার চেষ্টা করব, দুইটা এফ, দুইটা জিরো, দুইটা জিরো। এরপর এটা শেষ হলো, পরে লেখা আছে বাংলাদেশ এবং ফন্ট টেক্সটটা কমপ্লিট হলো। পরে বডি টেক্সটটা কমপ্লিট হলো, পরে HTML টেক্সটটা কমপ্লিট হলো। সো আমার উদ্দীপকটা শেষ হলো, আমার উদ্দীপকটা শেষ হলো। আমি এখানে উদ্দীপকটা কমপ্লিট করার জন্য ট্রাই করলাম। আপনারা একটু ভালোভাবে দেখেন আমি কি করলাম, সেটা দেখার পরে আমি পয়েন্ট অফ পিসে যাব।
একটু ভালোভাবে দেখেন। মেবি আপনারা দেখেছেন। তাহলে আমি আমার পরের পয়েন্টে চলে যাচ্ছি, অর্থাৎ টেবিল টেক। আমি টেবিল টেকে চলে যাচ্ছি। আমি একটা টেবিল ওপেন করতেছি। এখন একটা টেবিল আছে, টেবিলের নাম দেওয়া আছে স্টুডেন্ট। স্টুডেন্ট নামক একটা টেবিল আছে। এখন আমি এটা নিয়ে বর্ণনা করব। আমরা সাধারণত এটা কিভাবে পড়ি এবং কিভাবে লিখি সেটা নিয়ে আমি কথা বলবো। তাহলে এই টেবিলটা যখন, এই টেবিল সম্পূর্ণটা হলো আমার, টেবিলটা সম্পূর্ণ বডি ট্যাগের মাঝখানে আছে, বডি ট্যাগের মাঝখানে আছে। এখানে কোনো টাইটেল নাই, কারণ ক্রস চিহ্ন নাই। টেবিলের নামটাকে আমরা বলতেছি হলো ক্যাপশন। লিস্টের নাম বা টেবিলের নামকে আমরা ক্যাপশন নামে চিনি। লিস্টের নাম এবং টেবিলের নামকে আমরা ক্যাপশন নামে চিনি। টেবিলের জন্য এই পুরোটা একটা টেবিল। এই টেবিলের জন্য আমরা একটা জিনিস ব্যবহার করি, তার নাম হলো টেবিল ট্যাগ। কি ট্যাগ? টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ ব্যবহার করি। এখন আমি এটা নিয়ে বর্ণনা শুরু করলাম। টেবিল ট্যাগ শুরু হলো, এরপরে টেবিলের পরে বর্ডার নামক একটা অপশন ব্যবহার করা হয়। সেটা কি? বর্ডার যদি 1 থাকে তাহলে কি রকম হয় একটু খেয়াল করে দেখেন। আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। এরকম একটা বর্ডার থাকে, সিঙ্গেল একটা বর্ডার থাকে, মাঝখানে লেখা থাকে এ বি সি ডি, এরকম লেখা থাকে, আরো কিছু লেখা থাকতে পারে। যদি বর্ডার 2 হয় তাহলে কি রকম হবে? একটা টেবিল, টেবিলের যে বাইরের সারিটা আছে সেটা মোটা হবে, ডাবলের মতো হবে, যেটা সেটা ডাবলের মতো হবে। এবং মাঝখানে যেটা আছে সেটা এ বি সি ডি লেখা থাকে। যদি টেবিলের বর্ডার 0 হয়, বর্ডার না থাকে, তাহলে আমরা এ বি সি ডি এইভাবে লিখব, অর্থাৎ কোনো দাগ থাকবে না। মাঝখানের বর্ডারটা বলতে পারেন, মাঝখানের বর্ডারটা কেন মোটা হলো না? সাধারণত মাঝখানের বর্ডারটা মোটা হয় না, এটা মাঝামাঝি নিচের দিকে চলে যায়, এটা আমাদের চোখের সামনে দেখা যায় না, সেটা মাঝখানের বর্ডারটা আমাদের কাছে মোটা
লাগে না। টেবিলের দুইটা অংশ থাকে, একটা রো একটা কলাম। টেবিলের দুইটা অংশ, একটা কলাম, কলাম হলো লম্বা লম্বি গুলো কলাম, আর রো হলো এরকম যদি থাকে সেগুলোকে বলা হয় রো, আর নিচের দিকে থাকে কি কলাম। এই টেবিলও রো আছে, রো হলো আমার প্রথম হলো আমার রো নিয়ে কাজ, প্রথম হলো আমার রো নিয়ে কাজ। তার টেবিল রো প্রকাশ করার জন্য আমাদের টি আর ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগ ব্যবহার করব? টি আর ট্যাগ ব্যবহার। তাহলে এই টেবিলটাতে রো আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা রো আছে? চারটা। দেখেন এই টেবিলে রো আছে কয়টা? চারটা রো আছে। কয়টা রো আছে? চারটা রো। অর্থাৎ আমার এখানে টি আর শুরু হবে, এই জায়গায় যে টি আর শেষ হবে, এখানে টি আর শুরু হবে, এই জায়গায় যে টি আর শেষ হবে, এখানে টি আর শুরু হবে, এখানে যে টি আর শেষ হবে, এখানে টি আর শুরু হবে, এখানে যে টি আর শেষ হবে। অর্থাৎ এখানে টি আর শুরু, এখানে শেষ, এখানে শুরু, এখানে শেষ, এখানে শুরু, এখানে শেষ, এখানে শুরু, এখানে শেষ। অর্থাৎ প্রত্যেকটা রো আলাদা আলাদা ভাবে টি আর হিসেবে প্রকাশ করতে হবে। আমরা এক টি আর দ্বারা একটা রো বোঝাইতে পারবো না। তাহলে টেবিলের রো আমরা জানতে পারলাম। টেবিলের রোতে থাকে যে তথ্যগুলো সেটাকে বলা হয় ডকুমেন্ট। এটাকে বলা হয় কি? ডকুমেন্ট। টেবিলের রোতে যে তথ্যগুলো থাকে তার নাম হলো ডকুমেন্ট। এখন আমি একটু এটা মুছে দিচ্ছি, আমি একটু বোঝানোর জন্য। যেমন রো যখন বুঝাই তখন রো, অর্থাৎ এদিকে। যখন আমরা কলাম বুঝি তখন থাকে কলাম, সিউ ডাবল এল, নিচের দিকে থাকে কলাম, কলাম নিচের দিকে কলাম, আর এদিকে কি? রো। এদিকে কি? রো। গেল এটা। এখন আমি টেবিলের প্রত্যেকটা রোতে থাকে ডকুমেন্ট থাকে। কি থাকে? টেবিল ডকুমেন্ট থাকে। টেবিল ডকুমেন্ট দুই ধরনের, টেবিল হেডিং ডকুমেন্ট বা ডেটা। এটা থাকে, ডকুমেন্ট থাকে বা ডেটা থাকে, ডাটা বলে। এখন এটাকে আমরা টিএস ট্যাগ দ্বারা প্রকাশ করি। কোনটা টিএস ট্যাগ সেটা আমি একটু পরে বলবো। 2 নম্বর হইল টেবিল ডকুমেন্ট বা ডাটা। এটাকে আমরা টিডি ট্যাগ দ্বারা প্রকাশ করি। কি ট্যাগ দ্বারা প্রকাশ করি? টিডি। তাহলে টিএস একটা, টিডি একটা। টিডি হইলো নরমাল ডকুমেন্ট, এগুলো টিডি, সবই টিডি। সবই কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা টিডি আছে। এখন মূল কথা হলো প্রত্যেকটা রোতে যে কয়টা কলাম আছে সেই কয়টা ডকুমেন্ট আছে কিনা? হ্যাঁ আছে, 3টা কলাম আছে আমি দেখতেছি। এই রোতে প্রথম রোতে এখান থেকে একটা প্রথম রো, 1 2 3টা ডকুমেন্ট আছে। এখান থেকে এখানে আরেকটা প্রথম রো, দ্বিতীয় রো, এখানে 3টা ডকুমেন্ট আছে। এখান থেকে এতটুকু আরেকটা রো, সেটা 1 2 3টা ডকুমেন্ট আছে। এখান থেকে এখন পর্যন্ত আরেকটা রো, সেখানেও 3টা ডকুমেন্ট আছে। অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্ট আছে। এখন এগুলো হলো নরমাল ডকুমেন্ট। এগুলো কি? নরমাল ডকুমেন্ট। তাহলে আমি আপনাদেরকে একটু লাস্টেরটা বুঝাই দিই। এই রোটা আমি একটু বুঝাই, টিআর। এই রোতে ডকুমেন্ট আছে কয়টা? 3টা। টিআর এর ভিতরে টিডি একটা, 03 টিডি কমপ্লিট হইল। আবার টিডি একটা, মাসুদ লেখা, টিডি কমপ্লিট হলো। আবার টিডি একটা 5.00 লেখা, টিডি কমপ্লিট হলো, এবং টিআর কমপ্লিট হলো। অর্থাৎ আমরা টিআর এর ভিতরে টিডি গুলো এইভাবে লিখি। টিআর এর ভিতরে টিডি গুলো আমরা এইভাবে লিখি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যে রোল নম্বরের যে প্রশ্নটা আছে, এখানে টিডি আছে একটা, দুইটা, তিনটা। টিডি আছে 3টা। এখানে টিডি ছিল একটা, দুইটা, তিনটা। এটা ঠিক আছে, কিন্তু এই ডকুমেন্টগুলো মোটা হয়েছে এবং মাঝে হয়েছে। যদি কোনো লেখা মোটা বা মাঝে হয়, মোটা
উ মাঝে থাকে তাহলে সেটা হেডিং ডকুমেন্ট হয়। কি হয়? হেডিং হয়। সেজন্য আমরা টিএইচ ব্যবহার করি। অর্থাৎ এখানে যখন এটা লিখতে যাব, এটা যখন লিখতে যাব টিআর এর মাঝখানে, তখন আমরা এটা একটু চেঞ্জ করে আমি বোঝাই দেওয়ার চেষ্টা করি। এখনই এটা এখানে থাক, আমি এই পোর্শনটাকে উপরে দেখাই দিই, পোর্শনটা উপরে দেখাই দিই। টিআর ট্যাগ শুরু হলো টিএইচ রোল, টি ইজ কমপ্লিট, টিএইচ নেম, টি ইজ কমপ্লিট, টিএইচ জিপিএ, টি ইজ কমপ্লিট, টিআর কমপ্লিট। অর্থাৎ আমি এখানে টিআর এর যে কাজটা আছে সেটা এখানে দেখালাম। একটু খেয়াল করে দেখেন, উপরের অংশটুকু টিআর, মাঝখানে 3টা টিএইচ এবং টিআর কমপ্লিট। অর্থাৎ আমি আপনাদেরকে এই টেবিলটা বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি এই টেবিলটা এসটিএমএল কোডে রূপান্তর করে দেখাবো, সম্পূর্ণ টেবিলটা এসটিএমএল কোডে রূপান্তর করে দেখাবো। দেখেন এগুলো একটু মুছে দিচ্ছি আমার সুবিধা যতটুকু দরকার ততটুকু। এখন আমি এই উদ্দীপকটা উত্তর দিচ্ছি, এই উদ্দীপকটার উত্তর দিচ্ছি। তাহলে আমার এসটিএমএল দিয়ে শুরু হলো। পরে আমরা বডি ট্যাগ নিলাম, বডি ট্যাগ নিলাম। বডি ট্যাগের পরে ক্যাপশন একটা ট্যাগ আছে, অর্থাৎ টেবিলের নাম। এই ক্যাপশন ট্যাগের মাঝখানে স্টুডেন্ট লেখা আছে। ক্যাপশন ট্যাগটা শেষ করলাম, লেখা আছে কি স্টুডেন্ট লেখা আছে। পরে আমরা পুরোটা একটা টেবিল ট্যাগটা নিলাম। টেবিল একটা বর্ডার আছে, বর্ডার ইকুয়াল টু 1, বর্ডার আছে একটা, বর্ডার ইকুয়াল টু 1, বর্ডার ইকুয়াল টু 1। পরে আমরা টেবিল রো নিয়ে কাজ করতেছি টিআর। প্রথম রোতে 3টা ডকুমেন্ট আছে, 3টা হেডিং ডকুমেন্ট আছে। টিএইচ আছে 3টা। প্রথমটা আছে রোল, পরটা আছে নেম, পরটা আছে জিপিএ। টিআর কমপ্লিট করলাম, কিন্তু আমাদের এইটা এই হেডিং ট্যাগগুলো শেষ করা হয়নি, এই ট্যাগগুলো কমপ্লিট করা হয়নি। তারপরে পরের রো হলো এটা, আমার পরের রো নিলাম। প্রথম টিডি তে আছে হলো 01, টিডি কমপ্লিট। পরের টিডি তে আছে আবির, টিডি কমপ্লিট। পরের টিডি তে আছে হলো 5.00, টিডি কমপ্লিট, টিআর কমপ্লিট। পরের রো হলো এটা, আবার টিআর নিলাম। টিডি 02, টিডি কমপ্লিট, টিডি সাব্বির, টিডি কমপ্লিট, টিডি 5.00, টিডি কমপ্লিট, টিআর কমপ্লিট। পরে আবার টিআর আছে, এটা আরেকটা টিআর, টিডি 03, টিডি কমপ্লিট। আমি এক লাইনে লিখতে পারি টিডি মাসুদ, টিডি কমপ্লিট, টিডি 5.00, টিডি কমপ্লিট এবং টিআর কমপ্লিট। এবং
এবং এই টেবিল ট্যাগটা কমপ্লিট করলাম, বডি ট্যাগটা কমপ্লিট করলাম, HTML ট্যাগটা কমপ্লিট করলাম। অর্থাৎ আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ এইভাবে সাধারণত আমরা টেবিলগুলো কমপ্লিট করব। আমি আপনাদেরকে এইগুলো দেখানোর চেষ্টা করলাম। আপনাদের বইগুলোতে এগুলোই আছে। আমি এই টেবিলগুলো নিয়ে আরো ডিটেলস পড়ানোর চেষ্টা করব। আপনারা আপনাদের বইয়ে অনেকগুলো টেবিল আছে, টেবিলগুলো একটু ট্রাই করবেন। আমি সামনের দিন টেবিল ট্যাগটা আর একটু কঠিন টেবিল ট্যাগ দেখাইয়া আপনাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করব এবং পাশাপাশি আমি কিছু উদ্দীপক আপনাদেরকে দিয়ে দিব, যেটা আপনারা কোড করে আমাকে দেখাবেন, আমাকে মেইল করে অথবা মেসেঞ্জারে দিয়ে দিবেন। আশা করি আজকে এতটুকুই বুঝতে পেরেছেন। আমি তাহলে দেখি কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেনের জন্য একটু ওয়েট করি, পরে আমি ক্লাস শেষ করে দিব আজকের জন্য। তাহলে আমি আপনাদের এখানে কোনো কোশ্চেন পাচ্ছি না, আমি একটু ট্রাই করতে, তারপর কেউ কোশ্চেন করেন কিনা। কোশ্চেন করার আগে আপনারা চেষ্টা করবেন আবার ভিডিওগুলো দেখে নিতে, অর্থাৎ সম্পূর্ণ ভিডিও যদি দেখতে পারেন তাহলে আপনারা উপকৃত হবেন। আমি একটু লাস্টের দিকে একটু কথা বলতেছি। বাইরে মোটামুটি শীত পড়েছে, সেই জন্য সবাই একটু সতর্ক থাকবেন, কারণ করোনার যে পরিস্থিতিটা সেটা শীতে বাড়ে। আপনারা একটু চেষ্টা করবেন সবাই মাস্ক ব্যবহার করতে এবং নিজে সেফ থাকার জন্য যখন বাসায় প্রবেশ করবেন তখন নিজের কাপড় চোপড় ধুয়ে ফেলতে অথবা এবং পাশাপাশি হাত ভালোভাবে ধৌত করতে, হাত মুখ পাও যা আছে আপনার বাইরে স্পর্শ হয়েছে সেগুলো ধৌত করতে, তাহলে মোটামুটি মনে হয় সেফ পাবেন। আর দোয়া করেন জানি করোনা পরিস্থিতি বাংলাদেশে খারাপ না হয়, তাহলে আমরা সঠিকভাবে আরও ক্লাস নিতে পারবো এবং আপনাদেরকে আরও কিছু শেখাতে পারবো। হ্যাঁ, আমি আপনাদের আজকে ক্লাসটার ভিডিওটা দেখতেছি, ল্যান্ডস্কেপ হয়ে গেছে, এটা আমার খেয়াল ছিল না, একটু কষ্ট করে দেখতে হবে আজকে ভিডিওটা, এখানে কোশ্চেন আমি উত্তর দিলাম। তাহলে আজকে এতটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকেন সেই কামনা করে আমি আজকে বিদায় দিলাম।